আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সুপারিশ করবে বিশেষজ্ঞ কমিটি। গণভোটে রায় হলে গৃহীত হবে সংবিধান আদেশ 2025। নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতারা। শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু। রাজধানীতে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লোগো উন্মোচন। এবং টি-20 পর এবার ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম ওয়ানডে সন্ধ্যা 6টায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সংবিধানের মৌলিক ও আদর্শগত বিষয় দ্বিমত ও একাধিক নোট অফ ডিসেন্ট থাকায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের স্বরূপ নিয়ে জটিলতায় রাজনৈতিক দলগুলো। এমন বাস্তবতায় বিশেষজ্ঞ কমিটির সদস্য অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া বলছেন, সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে কমিশনকে সুপারিশ করবেন তারা। জনগণ গণভোটের রায় দিলে সংবিধান আদেশ 2025 গৃহীত হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বাস্তবায়নের উপায় নিয়ে সর্বশেষ বৈঠকে রাজনৈতিক দলগুলো গণভোটের পক্ষে একমত হয়। যদিও বিদ্যমান আরপিওতে গণভোটের সুযোগ নেই। মুক্তিযুদ্ধের চেতনায় 1972-এর সংবিধানের মূলনীতির বাইরে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতির প্রশ্নে ছাড় দেবে না বলে জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। আমাদের সামনে একটা প্রধান বিষয় হচ্ছে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা। তা আমরা যদি এখন এই আলোচনাগুলো নতুন করে আনি, তাহলে আলটিমেটলি নির্বাচন শুধু বিলম্বিত হবে তা না, আপনি দেখবেন নির্বাচনের প্রতি, বিশেষ করে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের প্রতি যেভাবে দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর মনোনিবেশ করা উচিত, সেটা তারা করতে পারবে না। জটিলতা বাড়ছে গণভোটে কোন প্রশ্নে জনগণ ভোট দেবে এ নিয়ে। আর গণভোটে জনগণ জুলাই সনদ প্রত্যাখ্যান করলে সনদের ভাগ্য কি হবে তা নিয়েও শঙ্কা রয়েছে। সরকার তাকে নির্বাহী আদেশ দিয়ে বা সাংবিধানিক অর্ডার দিয়ে, যেটা কেউ কেউ বলছেন কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে, জুলাই সনদ তারা কার্যকারী করতে পারেন। এই প্রস্তাবটা একেবারেই বিবেচনা সম্মত নয়। গণভোটের ক্ষেত্রে না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তো পুরো প্রক্রিয়াটা কিন্তু গণেশ উল্টে যাবার একটা আশঙ্কা আছে। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। কমিটির সদস্য শরীফ ভূঁইয়া বলছেন, সংবিধান আদেশ দিয়ে গণভোটের মাধ্যমে জনমতের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করা হবে। সংবিধান আদেশ এবং সেই সংবিধান আদেশকে জনগণের সম্মতির জন্য গণভোটে প্রেরণ করা ছাড়া আর কোনো ভালো সমাধান আমার মনে হয় না বের করা সম্ভব। সংবিধান আদেশটা বিদ্যমান সংবিধানের মানে কোথায় থাকবে? সমান সমান থাকবে, এটাও একটা সাংবিধানিক। তবে এটা হবে শুধুমাত্র জনগণ যদি এটা অ্যাপ্রুভ করে। সরকার জারি করলেই এটা সেই স্ট্যাটাস পাবে না। 2 বা 3টা অপশনের কথা ভাবছি আমরা এখন। আচ্ছা, কিরকম? একটা হলো যে যেগুলোতে সব দল একমত হয়েছে সেগুলো জনগণ অ্যাপ্রুভ করে কিনা, আর একটা হলো যেগুলোতে ভিন্ন মত আছে সেগুলো ভিন্ন মত সত্ত্বেও জনগণ অ্যাপ্রুভ করে কিনা। বুধবার জাতীয় ঐক্যমত্য কমিশন আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বৈঠকে বসবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবির সাথে বিএনপি নীতিগতভাবে একমত। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এ বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে বলেও জানান তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তাই শিক্ষকদের এদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। শিক্ষকদের চাকরির বয়সসীমা 65 বছর, ন্যূনতম বেতন 35,000 ও নন এনপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এনপিওভুক্ত করা সহ বিভিন্ন দাবিতে রাজধানীর সরোয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আয়োজনে সমাবেশ। সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা এতে অংশ নেন।
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা খাতের অনুপ্রবেশকারীরা যেন কোনোভাবে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সেই জন্য শিক্ষক সমাজ সহ সবাইকে সজাগ থাকতে হবে। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে, তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়ানো ও চাকরি জাতীয়করণের মতো দাবি পূরণে কাজ করবে বিএনপি। ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। এ সময় তারেক রহমান আরও বলেন, জ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়তে প্রধান হাতিয়ার শিক্ষক সমাজ, তাই আসন্ন নির্বাচনে শিক্ষকদের সমর্থন ও সহযোগিতা চায় বিএনপি। মনির হাসান, চ্যানেল আই, ঢাকা। সৌদি আরব ও বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্যোগে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি SABCCI এর যাত্রা শুরু হয়েছে। রাজধানীর শেরাটন হোটেলে চেম্বারটির লোগো উন্মোচন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। 3 দিনের আনুষ্ঠানিকতার দ্বিতীয় দিনে বিজনেস সামিটে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান H মনসুর। রিজভেনিয়াজের রিপোর্ট। যাত্রা শুরু হলো আরেকটি নতুন দ্বিপাক্ষিক চেম্বারের। মুসলিম প্রধান দুটি দেশ হওয়ার পরও স্বাধীনতার 54 বছরে কেন যৌথ চেম্বার হয়নি, ঘুরে ফিরে সব অতিথির কথা এসেছে প্রসঙ্গটি। জনশক্তি নির্ভর প্রবাস আয়ের বাইরে গিয়ে বাণিজ্য নির্ভরতার কথা বলেন সবাই। In addition to the brotherly relationship between Saudi Arabia and Bangladesh and the people of Saudi Arabia and Bangladesh, in addition to that, we will from today onwards continue to grow our trade relations. Launching this chamber in a way is timely initiative in this context, but I also agree completely that we have waited too long. It should have been much earlier. সকালে বিজনেস সামিটে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন আলোচকরা। We have a very strong, warm political relationship, religious relationship, cultural relationship that goes back to thousands of years. There is no issue there. That will only continue to grow and stronger. But we need to build the areas where we have not been building. This is the economic relationship in terms of trade. The initiative has been taken. Let us make the most of it, best of it, because the potential is just too big to ignore it. It's a huge potential. Together we can make it. The next decade presents a unique opportunity in Bangladeshi companies to invest in Saudi Arabia, particularly in the healthcare sector, by aligning with Vision 2030, participating in Expo 2030, and preparing for the World Cup 2034. We can foster economic growth and strengthen bilateral relations. বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌদি আরব বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিদের একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। টি-20 সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলে আফগানিস্তানকে 3-0 হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ দল এবার শুরু করতে যাচ্ছে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। একই প্রতিপক্ষের বিপক্ষে এটিও 3 ম্যাচের ওডিআই সিরিজ। আবুধাবিতে প্রথম ওয়ানডে ম্যাচে আজ মুখোমুখি হবে দুদল। শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়। চলতি বছর এখন পর্যন্ত 6টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, জিতেছে মাত্র 1টিতে। আর আফগানরা মাত্র 2টি ওয়ানডে খেলেছে, সেটিও 8 মাস আগে। তবে ফরম্যাটে পাল্টে মাঠে ভালো এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটই খেলতে চায় দুই দল। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলকে এবং আফগানদের নেতৃত্ব দেবেন হাসমুতুল্লাহ শহীদী। বিসিবির পরিচালক মণ্ডলীর প্রথম সভায় দায়িত্ব বন্টন, ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ।
আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সংস্থাটিতে 53 বছরের সদস্য পদে প্রথমবারের মতো এই শীর্ষ পদে যাওয়া বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন। মঙ্গলবার প্যারিসে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের 222তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা জাপানকে 30-27 ব্যবধানে হারিয়ে সভাপতিত্ব নিশ্চিত করেছেন। ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স, মোনাকো ও আইভরি কোস্টে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। চলতি মাসের শেষের দিকে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠেয় আসন্ন সাধারণ সম্মেলনে রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেসুর স্থলাভিষিক্ত হবেন তিনি। বাংলাদেশের এই অর্জনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ইউনেস্কোর নির্বাহী বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গাজা যুদ্ধ বন্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে প্রথম দিনের আলোচনা ইতিবাচক হওয়ায় মঙ্গলবার তা দ্বিতীয় দিনে গড়ায়। এতে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দেয় হামাস, যার মধ্যে রয়েছে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং মানবিক সহায়তার অবাধ প্রবেশ। যুদ্ধ বন্ধের লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এজন্য সব জিম্মিকে ফিরিয়ে আনা, হামাসের শাসনের অবসান ঘটানো এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। মার্কিন প্রতিনিধি দল স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের আজ মিশরের শারম এল শেখে আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। তারা জানিয়েছেন চুক্তি না হওয়া পর্যন্ত মিশর ছাড়বেন না। আলোচনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা রন ডারমার যোগ দেবেন। এর আগে আলোচনায় যোগ দিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানিও মিশরে পৌঁছেন। এবার রয়েছে কৃষি সংবাদ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামে গড়ে উঠেছে আনারের বাগান। সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ। আধুনিক প্রযুক্তি ও নিজের মেধা দিয়ে গড়ে তুলেছেন বাগান। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। অনার্স পড়ুয়া মেধাবী আব্দুল্লাহ চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন আনারের বাগান। ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে ইন্ডিয়ান ভগুয়া জাতের 91টি চারা এনে 1 বিঘা জমিতে রোপণ করেন তিনি। 3 বছরের মাথায় এ পর্যন্ত খরচ হয়েছে জমির লিজ সহকারে ধরলে 1,30,000 টাকা। আমি আশা করি ইনশাল্লাহ 1,30,000 টাকা ফল পেয়ে যাব এবং আগামীতে ইনশাল্লাহ এর থেকে বেশি ফলন আসবে। এই বছরে যদি কোনো গাছে 10 কেজি হয় তাহলে আগামীতে 15 কেজি 20 কেজি, এভাবে 25-30 বছর আমাকে ফল দিয়ে যাবে এই গাছ ইনশাল্লাহ। প্রথমে বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে। 1 মণ 1.5 মণ করে বেদনা, বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো। দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। সুন্দর একটা ফল বাগান যে আমাদের কল্পনার অতীত। আমরা একটা খেয়েও দেখলাম, খুবই সুস্বাদু। আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আমাদের একটাই পরামর্শ থাকে, সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে, তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। বাজার ভালো থাকলে এই মৌসুমে 1.5 থেকে 2 লাখ টাকার আনার বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে কক্সবাজারের ঐতিহ্যবাহী নদী কুহেলিয়া। বেপরোয়া ভরাটে নাব্যতা হারিয়ে হুমকিতে জলজ জীববৈচিত্র্য, সংকটে মৎস্যজীবীরা। নদী পুনরুদ্ধার ও প্রবাহমান করার দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা ইউনিয়নের দক্ষিণে হাঁসের চর থেকে কুহেলিয়া নদী শুরু, শেষ হয়েছে উজানটিয়ায় গিয়ে। 5 বছর আগেও প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এই নদী দিয়ে পরিবহন করা হতো লবণ, চিংড়ি, সামুদ্রিক মাছ সহ বিভিন্ন পণ্য। তবে দখল, দূষণ ও ভরাটে কুহেলিয়া এখন মৃত প্রায়।
ভাটা পড়েছে নদীকেন্দ্রিক জীবিকায়, দেখা দিয়েছে পরিবেশগত সংকটও। এখন মাছ পেশা এখন তো সময়ে ডালা কষ্ট বিষ্ট করি, কি করবো, এই অল্প স্বল্প পাই, এটি নিয়ে আমরা খনমাজ করে সারতেছি। এটা বাড়া হইলে আর পানি থাক না, পানি না থাকলে ভাই মাছ থাকে না। বেশ কিছুদিন ধরে এই নদীটি অপরিকল্পিত উন্নয়নের কারণে এটি বিলুপ্তির পথে। কুহেলিয়া নদীর কারণে মহেশখালী পাথরবাড়ির যে প্রাণ বৈচিত্র্য এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য ছিল সেটা ভেঙে পড়বে এবং সেটা থাকবে না। কুহেলিয়াকে প্রবাহমান করতে খননের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কুহেলিয়া নদী যে ভরাট হয়ে যাচ্ছে এটার ব্যাপারে আমরা জেলা প্রশাসনের উদ্যোগে অন্যান্য সব সরকারি দপ্তর, বিআইডব্লিউটি, পানি উন্নয়ন বোর্ড তাদের সাথে কথা বলে এটা খনন কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুনঃখনন করে এটা নদীর প্রবাহ ঠিক রাখার, জীবিত রাখার আমরা প্রয়োজন করি। জীবিকা রক্ষার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ ব্যবস্থা সচল রাখতে সীমানা নির্ধারণ সহ কুহেলিয়া নদীকে আদিরূপে ফিরিয়ে আনাই সচেতন মহলের দাবি। দখল আর দূষণের কারণে অস্তিত্ব হারিয়ে যাচ্ছে এই নদীর। আগামী প্রজন্মের জন্য যদি একটি নদীমাতৃক বাংলাদেশ প্রয়োজন হয়, তাহলে পরিবেশ ও প্রতিবেশ রক্ষার জন্য এসব নদী রক্ষা জরুরি বলছেন পরিবেশবিদরা। তাই তারা বলছেন সরকার যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কুহেলিয়া নদী থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিং হয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন 23 পরিচালক। দেশের বাইরে থাকায় অনলাইন যুক্ত হন আসিফ আকবর। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান নবনির্বাচিত পরিচালকরা। সানিয়া তন্ময়ের রিপোর্ট। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে গঠিত হয়েছে নতুন বোর্ড। কাউন্সিলরদের ভোটে সরাসরি 23 এবং জাতীয় ক্রীড়া সংস্থার মনোনীত 2 পরিচালক সহ মোট 25 পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। প্রথম সভাতেই বন্টন করা হয় বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির দায়িত্ব। ওয়ার্কিং কমিটির শুধু চেয়ারম্যানদের নাম দেওয়া হচ্ছে, বা এখন চেয়ারম্যানদের তারপরে বলে দেওয়া হয়েছে তারা কমিটিগুলি করবে। আর যে ডিসিশনটা নেওয়া হয়েছে যে আমাদের এই কমিটিগুলিতে যেখানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড নানান মেম্বার্স আছে, আমরা চেষ্টা করব আমাদের যে যত কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে আমরা যারা ইন্টারেস্টেড কাজ করার জন্যে, তাদের জন্য একটা বোর্ড ডিসিশন নিয়েছে যে তাদেরকে এখানে ইনভলভ করে পরিসরটা বাড়ানো হবে। বোর্ড সভাপতির দায়িত্ব রয়েছে ওয়ার্কিং এবং গ্রাউন্ড কমিটি। ক্রিকেট অপারেশনস কমিটির দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। ইফতেখার রহমান মিঠুর পরিবর্তে মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির দায়িত্ব পেলেন আমজাদ হোসেন। ডিসেম্বরের মধ্যে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। আর একটা মেজর ডিসিশন নেওয়া হয়েছে যে যেহেতু আমাদের একটা স্লট আছে ডিসেম্বর জানুয়ারিতে, সো দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড যে উই উইল গো অ্যাহেড উইথ বিপিএল, হোস্টিং দ্য বিপিএল। ক্রিকেটকে এগিয়ে নিতে একসাথে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত পরিচালকরা। সানিয়া তন্ময়, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের সদ্য শেষ হওয়া নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে যে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক বলেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের প্রচুর অভিযোগ পেয়েছেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন কাউন্সিলরদের হুমকি ও চাপ প্রয়োগ করে নির্বাচনকে প্রভাবিত করারও অভিযোগ করেন তিনি। ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি তিনি যে হস্তক্ষেপ করেছেন এবং সেটা প্রত্যেকটি প্রমাণ রয়েছে। ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদেরকে ডেকে তিনি নিজে থ্রেট করেছেন, যেটা আমরা কখনোই চিন্তাও করি না স্বপ্নে যে এই ধরনের আচরণ করবে। যে ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার, এখানে ক্রিকেট বোর্ড কারো ব্যক্তির না। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সুপারিশ করবে বিশেষজ্ঞ কমিটি। গণভোটে রায় হলে গৃহীত হবে সংবিধান আদেশ 2025।
নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন বিএনপি নেতারা। শিক্ষকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান। সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু। রাজধানীতে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রতিষ্ঠানের লোগো উন্মোচন। এবং টি-20-র পর এবার ওয়ানডে সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে প্রথম ওয়ানডে সন্ধ্যা 6টায়। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।